আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমাদের ইংলিশ রাইটিংসের আজকে হচ্ছে ফোর্থ ক্লাসই তো নাকি? हाँ सर। হ্যাঁ, ঠিক। তো আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস শিখছিলাম। হ্যাঁ, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। একটা কথা শোনো ভাই, এই ক্লজেস অ্যান্ড ফ্রেজেসটাকে এটাকে খুব ডিটেলসে আমি শেখাবো। হ্যাঁ, তোমাদেরকে আমি আহ, গতদিনকে একটা দিলাম, কি যেন বলে ওটাকে, ওই ডেসক্রিপটিভ। পিডিএফ। হ্যাঁ, ডেসক্রিপটিভ ये ইংলিশের किसे একটা, सर राइटिंग ऑर्डर। হ্যাঁ ডেসক্রিপটিভ ইংলিশের একটা পিডিএফ দিয়েছি। ওই পিডিএফগুলোতে শুরুর দিকে যে ইয়েগুলো আছে, রিপোর্টগুলো আছে, তো ওইগুলোই পরীক্ষাতে আসার চান্স বেশি থাকে। আমি যদিও বলে দেবো, তবু এখন বলে দিচ্ছি। দেখো, জেনারেলি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ওই কোথাও আগুন লাগলো, এই কোথাও অ্যাক্সিডেন্ট হলো, এই কোথাও কোনো অনুষ্ঠান পালন হলো, এটা একটা থাকবেই কম্পালসারি। আর বাকি তারপর অন্যান্য বিষয় দিতে পারে। তো বাকি দেখো, আমরা ওখানে 127টি রিপোর্টস রেখেছি। তো 127টি রিপোর্টস রাখার অর্থ কি, যে আসলে ওই বিষয়গুলো সম্পর্কে যাতে আমাদের নলেজটা থাকে, ঠিক? আর কোন পরীক্ষায় কিভাবে কি করবে সেটা তো বলা যায় না। তো তোমাদের দেখবে বাজেটের ওপরে, হ্যাঁ তোমরা যারা বলছিলে বাজেট সম্পর্কে বলতে, তো বাজেটের ওপরে দেখবে আমি তোমাদের বাজেট 2025 টু এটার সম্পর্কে দেখবে একটা রিপোর্ট দিয়েছি। ওইখানে আমাদের কি পয়েন্টগুলোকেই জাস্ট রেখেছি। হ্যাঁ, সেই কি পয়েন্টগুলো দিয়ে রেখেছি, এবং ওখান থেকে না এবারের প্রশ্নও জিজ্ঞেস করা হতে পারে। তো বাজেট 2025-এর ওই রিপোর্টটাকে একটু ভালো করে দেখে নিও। ওখানে 50টি প্রেসিজ আছে। এই 50টি প্রেসিজকে করবে কি করে, এটা করতে হবে কি করে? সবার প্রথমে দুটো তিনটে প্যাসেজ তোমরা দেখে নেবে, যে প্রেসিতে প্যাসেজটা কি দেওয়া আছে, সেখানে প্রেসাইজ কি করা হয়েছে। এটা দেখে নিয়ে চতুর্থটা বা পঞ্চমটা থেকে তোমরা নিজেরা উত্তরটাকে বন্ধ রাখবে, কোয়েশ্চেন পার্টটুকুনকে দেখে নিজেরা করার চেষ্টা করবে, অ্যান্ড দেন তারপর উত্তর দেখে নেবে। এরকম করে কয়েকটা নিজেরা প্র্যাকটিস করলেই দেখবে একটা আলাদা লেখার ভাব আসবে। আর বাকি কি করে কি লিখতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। তার সাথে গ্রামারের আনুষঙ্গিক যা পার্ট আছে সেগুলো তো হবেই হবে। আর তোমাদের ট্রান্সলেশন দেওয়া হয়েছে, তোমরা দেখেছো ট্রান্সলেশন। তো প্রত্যেকটা বিষয় এসে রিপোর্টের আগে, প্রেসির আগে এবং ট্রান্সলেশনের আগে দেখবে কিছু টিপস বলে লেখা আছে। হ্যাঁ, ওই টিপসগুলোকে না তোমাদের খাতাতে, নোট বই, তোমাদের যে নোট বই আছে, খাতা আছে, সেই জায়গাটায় ভালো করে লিখে দেওয়ালে টাঙিয়ে রাখবে পড়ার জায়গায়। এই টিপসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ এখনও পড়েছো ওই জায়গাগুলোতে টিপসগুলো? ওইগুলোকে একটু মাথায় রেখো। হ্যাঁ বাকি, হ্যাঁ বাকি যা ট্রান্সলেশন যা দেওয়া হয়েছে পরীক্ষায়, ওই ধরনের স্যার ট্রান্সলেশনই দেয়। হ্যাঁ স্যার বলো, একটা কথা বলার ছিল স্যার। বলো বলো, বলো ভাই। বলছি স্যার, যেটা বাজেটের কথা, বাজেটের কোনো ক্লাস করা যেত তাহলে স্যার পুরো আচ্ছা, বাজেটটা আর কি ওকে ক্লিয়ার ওকে, হয়ে যেত। ঠিক এটা তো আছে। আমাদের হয়নি আর কি। হ্যাঁ ঠিক আছে, দেখো বাজেটের এইটা 25 করাচ্ছি না, কারণ আমাদের সামনে তো বাজেটের পরীক্ষার জন্য হবে কিনা বলে আমার সন্দেহ আছে। ঠিক আছে, তবুও চলো করব। আমরা চ্যানেলেই আমি করে দেবো খুনি বাজেট 25-এর ওপর একটা ক্লাস। তো আমরা শুরু করেছিলাম কি দিয়ে, না ক্লজ দিয়ে আচ্ছা শুরু স্যার। করেছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি হচ্ছে যে রিভার্স সিস্টেমের উপরে যেটা আমি বলেছিলাম স্যার, ওটা হয়নি স্যার। ওইটা তো আমি আর টাইম পেলাম না ভাই ওটা করার। ঠিক আছে, আমিও চেষ্টা করি, তুমিও চেষ্টা করো। এখন আর ক্লাসে জয়েন করানো সম্ভব নয়। চলো ক্লজেস। তো ক্লজের মধ্যে আমরা কি পড়ছিলাম স্যার কতক্ষণ, আমি সেটা যেটা একটু চেষ্টা বলো। করছি স্যার, আমি কিছু কিছু লিখেছি। হ্যাঁ ঠিক আছে, দেখছি ভাই ওটা। চলো লাস্ট ডে আমরা ক্লজে কি পড়েছিলাম একটু বলো। অ্যাজ অ্যাপ্রোসিটিভ কেস ওইটা হয়েছিল স্যার। অ্যাজ অ্যাপোজিটিভ কেস, হ্যাঁ, অ্যাজ হ্যাঁ, অ্যাপ্রোসিটিভ ওইটা হয়েছিল। অ্যাপোজিটিভ। তো এটা হয়েছিল ঠিকই বুঝেছিলে কি?
না, এটা বুঝিনি দাদা। হ্যাঁ, না এটা স্যার। এটা বুঝিনি। এটা বলা হচ্ছিল যে এটা একটু বলতে, তাই না? এটা অ্যাডজেক্টিভ এর মতো আমি একটা কোশ্চেন করেছিলাম যে হ্যাঁ, এটা হ্যাঁ, বুঝতে পেরেছি। অ্যাডজেক্টিভ। ভালো কথা। শোনো, খুব ভালো করে শোনো। তাহলে আমরা নাউন ক্লজের ওই জায়গা থেকেই শুরু করছি, মানে যেখানে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে। যে একটা নাউন ক্লজ কোথায় বসতে পারে, না একটা নাউন ক্লজ বসতে পারে অ্যাজ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হিসাবে বসতে পারে, ঠিক আছে? নাও এবার আমি একটু শেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভটা কী। দেখো, অ্যাপোজিটিভটা হচ্ছে নেম, মানে কি? নেম মানে হচ্ছে নাম, ঠিক? আর অ্যাপোজিটিভ মানে হচ্ছে উপনাম। ভালো করে বোঝো আগে, এটা নাউন, বিষয়টাই নাউন, নমিনেটিভ। নেম মানে যেমন নাম, তেমনি অ্যাপোজিটিভ মানে উপনাম। এইটুকুন আমরা শুধু মাথায় রাখবো, আর কিচ্ছু মাথায় রাখবো না। যেমন আমি বললাম যে রামবাবু, রামবাবু ইজ কামিং হিয়ার, রামবাবু ইজ কামিং হিয়ার, ফুল স্টপ। ওকে, এবার এমন তো হতে পারে যে একটা গ্রামে অনেকগুলো রামবাবু থাকতে পারে। তো যখন আমি বলছি রামবাবু ইজ কামিং হিয়ার, তো এক গ্রামে অনেকগুলো রামবাবু থাকতে পারে। তাই এই রামবাবুকে আরও ভালো করে চেনানোর জন্য আমি তার আর একটা উপনাম ব্যবহার করব, কি? দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল, কমা ইজ কামিং হিয়ার। তার মানে এই দ্য প্রিন্সিপাল কথাটি আর রামবাবু ব্যক্তিটি এক না আলাদা? বলো। এক। এক। তাহলে রামবাবুর অর্থ প্রকাশ যে করলো একটা নাউন, তাহলে এই নাউনটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো হচ্ছে অ্যাপোজিটিভ কেস। এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যাপোজিটিভ কেস। বুঝেছো কিনা বোঝনি ভাই আমার? তার মানে অ্যাপোজিটিভ কেস দাদা মানে, বলছি এক মিনিট, ক্লজ এক মিনিট, ফ্রেজ। এক মিনিট। তার মানে এখানে বোঝার চেষ্টা করো, আমি যেটা আমি বলছি এখানে আবার ক্লজ ফ্রেজ ঢুকিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ ভাই, বলছি শুরু থেকে আমাকে একটু বলো না ক্লজ ফ্রেজের ডিফারেন্স বা কি মানে কি? জিনিসগুলো তুমি একটু কে বললে। বলছো? নাম বলো। আমি দীপাঞ্জন বলছি দাদা। তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি? না, এখনো সব দেখা হয়ে ওঠেনি আর কি। এখনো সব দেখা হয়ে ওঠেনি? কবে জয়েন করেছো? এই তো, এটা আমার ফার্স্ট ক্লাস আমি করছি ইংলিশে। ও, ঠিক আছে। তাহলে একটু শান্ত থাকো, বলছি ভাই। এখানে থাকতে দাও একটু, হ্যাঁ? অ্যাপোজিটিভ কেসটা একটু বোঝাতে দাও, কারণ এর ক্লজটাকেও যখন বোঝাতে হবে না, তখন একটু দরকার পড়বে আমাকে এই জায়গাটা বলার, হ্যাঁ? শোনো, তাহলে তোমরা একবার বোঝো যে এখানে রামবাবু আর এখানে হচ্ছে প্রিন্সিপাল। আমি যদি কিছু মানে অন্য টোনে কথা বলি তো কিছু মনে করবে না কিন্তু, হ্যাঁ? সবাই তোমরা আমার ভাইয়ের মতন। ওকে, রামবাবু, দ্য প্রিন্সিপাল ইজ কামিং হিয়ার। তার মানে এইখানে রামবাবু আর প্রিন্সিপাল দুজন একই ব্যক্তি। তো রামবাবুকে চেনানোর জন্য আমি এই কথাটিকে ব্যবহার করেছি, তার মানে এটা হচ্ছে অ্যাপোজিটিভ কেস। এখানে যখন আমি একটা নাউন ব্যবহার করেছি, তাহলে এটা হয়ে গেল একটা নাউন। ওকে, এখন এই জায়গায় যদি আমি কোনো ক্লজ ব্যবহার করি, সেই ক্লজটাই হয়ে যাবে হচ্ছে নাউন ক্লজ, নাকি অন্য ক্লজ হবে আমার বলো তো দেখি? এই অ্যাপোজিটিভ কেসে কে বসে? অ্যাপোজিটিভ কেসে নাউন বসে। তাহলে বলো, অ্যাপোজিটিভ কেসের জায়গায় যদি আমি কোনো ক্লজ বসাই, তাহলে সেই ক্লজটি নাউন ক্লজ হবে না অ্যাডজেক্টিভ ক্লজ হবে? সোজা সরল প্রশ্ন, সোজা সরল উত্তর চাই। নাউন স্যার ক্লজ। নাউনের জায়গাতে যেটা বসবে সেটা নাউন হবে, ব্যাস, নাউনের মধ্যে রাখতে পরিষ্কার পারবে। পরিষ্কার। এইবার আমি বেশ কতগুলো এক্সাম্পল দিচ্ছি, বেশ কতগুলো এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এবার এইখানে এক্সাম্পল দেওয়ার আগে একটা যে ভাই প্রশ্ন করলো যে ক্লজ ফ্রেজ বিষয়টা কি, আমি ওকে একদম সংক্ষিপ্ত আকারে একটুখানি বলে দিই, যাতে ওই ক্লাসটাতে একটু গ্র্যাব করতে পারে বিষয়গুলো। শোনো, তুমি আজকে জয়েন করেছো, কিন্তু তুমি এক কাজ করবে, মানে আমাদের আজকে হচ্ছে 4th ক্লাস, তার মানে 3টি ক্লাস আগে হয়েছে। ওই 3টি ক্লাসকে তোমার দেখে নেওয়া উচিত ছিল। তুমি তো আজকে ক্লাসে জয়েন করোনি। আজকে তোমার ক্লাস ফার্স্ট হতে পারে, বাট আজকে তো জয়েন হ্যাঁ করোনি হ্যাঁ, না। তাহলে এটা দেখে দেখা নেবে হয়নি কিন্তু, আর হ্যাঁ ভাই, কি। আজকে রাতেই দেখে নেবে। 3টে ক্লাসে হয়তো 2.5 ঘন্টা মতন হবে, তো এটাকে ফ্রি মানে স্পিড ফাস্ট করে করে দেখে নেবে, 2x বা 1.5x করে ওকে দেখে দাদা। নেবে। ওকে, আচ্ছা, নোটও করবে কিন্তু প্রপারলি। শোনো, আমি একটুখানি বেসিক বলছি। দেখো, বিষয়টা হচ্ছে একটা কথা মাথায় রাখবো, যখন আমরা কোথাও কোনো ওয়ান ওয়ার্ড ব্যবহার করছি, মানে একটি মাত্র ওয়ার্ড যদি ব্যবহার করি, তাহলে সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। হয়েছে?
যদি সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তার মানে সিঙ্গেল একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড একটা ব্যবহার করলে সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। ওকে, আচ্ছা, যদি আমি কোথাও একটা ওয়ার্ডের বেশি মানে 1+ ওয়ার্ড যদি আমি ব্যবহার করি, 1+ ওয়ার্ডস ব্যবহার করলে সেটাকে আর আমরা কোনো পার্টস অফ স্পিচ মানে সিঙ্গেল পার্টস অফ স্পিচ বলবো না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। বুঝেছো? তাহলে কি বললাম, যে একটা মাত্র শব্দ বসালে সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে, একাধিক শব্দ প্রয়োগ করলে সেটা একটা ফ্রেজ হবে, আর যদি আমরা কোনো মানে 1+ ওয়ার্ডস ব্যবহার করছি, 1+ ওয়ার্ডস ব্যবহার করছি, তার সাথে আমি সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাও মেনটেন করছি। ভালো করে বুঝবে, আমি 1+ ওয়ার্ডস ব্যবহার করছি, তার সাথে সাথে সাবজেক্ট ভার্ব কম্বিনেশনও মেনটেন করছি, তাহলে এই ঘটনাটাকে বলবো আমরা ক্লজ। বলো দীপাঞ্জন, এই জায়গাটা যেটুকুন বললাম এইটুকুন বুঝেছো কিনা আগে বলো, পরে আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ মানে বুঝেছি যেটা বললে, এবার এক্সাম্পল দিলে হয়তো ভালো বুঝতে শোনো, পারবো। এবার দেখো, আমি বললাম যে আই ওয়ান্ট ওয়াটার, কোনো আপত্তি আছে? আমি জল চাই। তাহলে দেখো এখানে একটা মাত্র শব্দ ইউজ করেছি ওয়াটার, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল নাউন। ওকে, কেন নাউন হলো দাদা? কারণ ওয়ান্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন এছাড়া আর কেউ বসতেই পারে না। ওকে, সেই কারণে ওয়াটার এখানে একটা ওয়ার্ড, তাই এটা নাউন। আচ্ছা, দ্বিতীয়টা খেয়াল করো, আমি বললাম যে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? এইখানে দেখো আমি একটা শব্দ ওয়াটার বসিয়েছিলাম বলে এটা হয়ে গেছিলো নাউন, আর এবার দেখো ওয়ান্টের পাশে এ গ্লাস অফ ওয়াটার, 4টে শব্দ ব্যবহার করেছি, কিন্তু সেন্সটা আমাকে একই দিচ্ছে। তাহলে একটা শব্দের পরিবর্তে একাধিক শব্দ বসিয়েছি কোথায়? অবজেক্টের প্লেসে। তাহলে অবজেক্টের প্লেস তো নাউন বা প্রোনাউনের হয়, তাই না? তাহলে এই যে ফ্রেজটি, এটাকে বলা হয় ফ্রেজ, এই ফ্রেজটিকে কি বলা হবে? নাউন ফ্রেজ। বলো বুঝেছো কিনা? এবং তুমি খেয়াল করবা যে নাউন ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, তাই না? এই গ্লাস অফ ওয়াটারের মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ব্যাপার স্যাপার এরকম কিছু আছে? না, নেই। ভেরি গুড, তার মানে এটাকে বলা হয় ফ্রেজ। এবার দেখো, যখন 1+ ওয়ার্ড ব্যবহার করছি অথচ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আসছে, তখন সেটাকে বলা হয় ক্লজ। কিভাবে? খেয়াল করো, আমি বললাম যে আই ওয়ান্ট, হ্যাঁ, what you bought from the market। খেয়াল করবে এইখানে আমি দেখো কতগুলো শব্দ ব্যবহার করেছি, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 6টা শব্দ ব্যবহার করেছি। খেয়াল করো, এটা আমার একটা সাবজেক্ট আছে, খেয়াল করো এটা আমার একটা ভার্ব আছে, তাহলে এখানে একাধিক শব্দ ব্যবহার হয়েছে এবং সাবজেক্ট ভার্বের কম্বিনেশনও ব্যবহার হয়েছে, তার মানে এটাকে আমরা বলবো ক্লজ। বুঝতে পেরেছো? এবং এটা যেহেতু দেখো ওয়ান্টের পরে বসেছে, মানে অবজেক্টের প্লেসে বসেছে, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লজ। ওকে, বুঝেছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারলাম। ভেরি গুড, চলো এবার আমরা আমাদের ওই জায়গাটাতে থাকি, বাকি তুমি ক্লাসগুলো দেখলে আশা করছি বুঝে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ, চলো তাহলে আমরা শিখছিলাম হচ্ছে যে নাউন ক্লজ অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ, নাউন ক্লজ অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ হিসাবে আমরা নাউন ক্লজকে ব্যবহার করি। আমি অ্যাপোজিটিভ ক্লজকে তো দেখাবো, তার সাথে সাথে আমি অ্যাডজেক্টিভ ক্লজকেও দেখাবো, হ্যাঁ, যাতে দুটো তোমরা কম্পেয়ার করতে পারো। ঠিক আছে, শুধু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং একটু মাথা বা ব্রেনটাকে একটু উন্মুক্ত রাখার চেষ্টা করো, ওপেন রাখার চেষ্টা করো। ওপেন রাখার চেষ্টা বলতে কি, দেখো আমরা যখন কোনো কিছু বোঝার চেষ্টা করি, আমরা যখন কোনো কিছু শেখার চেষ্টা করি, তখন আমাদের ব্রেন কি চেষ্টা করে বলো তো? আমাদের ব্রেন চেষ্টা করে যে তার মধ্যে যে পূর্ব অভিজ্ঞতা আছে, মানে ব্রেনের মধ্যে যে স্টোরড মেমোরি আছে, সেইটা দিয়ে সে সবসময় ভাবতে চেষ্টা করে, আমাদেরকে ভাবাতে চেষ্টা করে, যার কারণে এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমরা বুঝতে পাই না, কারণ এগুলো আমরা জীবনে প্রথম শিখছি বা প্রথম করছি। বুঝেছো? এই কারণে
অ্যাপজিটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে গুলিয়ে ফেলার সম্ভাবনা তৈরি হয়। তবে আমি আবার বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রেখো, আমি এই লাইনটাকে লিখেই রাখি যে রামবাবু দ্য প্রিন্সিপাল ইজ কামিং। খেয়াল রাখবা আমি যেটা বোঝাতে চাইছি, এইখানে দ্য প্রিন্সিপাল যা, রামবাবুও তাই, ঠিক? এইটুকুন শুধু মাথায় রাখো। তার মানে এই জায়গাতে আমি যে ক্লজই ইউজ করব অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ হিসাবে, সেটা নাউন ক্লজ হবে বাই ডিফল্ট, এবং সেটা এটার সাবস্টিটিউট হবে। এটার সাবস্টিটিউট মানে আমি যদি এখান থেকে রামবাবুকে ডিলিটও করে দিই তবুও মানে ঠিক থাকবে, এখান থেকে যদি আমি প্রিন্সিপালকেও ডিলিট করে দিই তবুও মানেটা ঠিক থাকবে। বোঝাতে পারছি বিষয়টা কি? এবার আসো আমি এক্সাম্পল দিচ্ছি। কি এক্সাম্পল খেয়াল করো। আমি বললাম যে দ্য নিউজ দ্যাট ইন্ডিয়া উইল অ্যাটাক বাংলাদেশ, এটাই তো বলেছিলাম বোধহয় না প্রিভিয়াস ক্লাসে। The news that India will attack Bangladesh, okay, is not true. খেয়াল করবে এইখানে দ্য নিউজ ইজ নট ট্রু, এইটা হচ্ছে মেইন ক্লজ। দ্য নিউজ ইজ নট ট্রু, এটা মেইন ক্লজ, অর্থাৎ যেটা হোয়াইট কালার দিয়ে আমি আন্ডারলাইন করলাম সেই হোয়াইট কালারের পার্টটা হচ্ছে কি মেইন ক্লজ। এবার এই যে কালারটা দিয়ে আমি মানে আন্ডারলাইন করলাম এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে দ্য নিউজ ইজ নট ট্রু এটা মেইন ক্লজ, আর এই মেইন ক্লজের মধ্যে একটা পার্ট ঢুকেছে দ্যাট ইন্ডিয়া উইল অ্যাটাক বাংলাদেশ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো দাদা এটা কোন প্রকারের সাবঅর্ডিনেট ক্লজ? রামবাবুও যা, প্রিন্সিপালও তাই, তাহলে বলো তো এই নিউজটা যা আর এই ঘটনাটাও তাই না আলাদা? বলো। একই। আমি যদি এখান থেকে দ্য নিউজকে ডিলিট করে দিই মানে ঠিকঠাক থাকবে তো? থাকবে। আবার যদি আমি এই ক্লজটার পার্টটাকে ডিলিট করে দিই তবুও মানে ঠিকঠাক থাকবে তো? দ্য নিউজ ইজ নট ট্রু। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কেমন হয়ে গেল? এটা একটা নাউন ক্লজ হয়ে গেল। কেন? কারণ এটা নিউজকে অ্যাপজিটিভ করছে, নিউজের অ্যাপোজিশনে বসছে। বোঝা গেল? এটা কিসে বসছে না? নিউজের অ্যাপোজিশন। হ্যালো, দাঁড়াও আমার ফোন এসছে ভাই একটু। হ্যালো, সরি। নাও এটা প্রত্যেকে যারা ক্লাসে আছো আজকের দিনে কি বুঝতে পেরেছো যে অ্যাপোজিটিভ কেস ক্লজটা কি হচ্ছে? বিষয়টা বুঝলে কি? নিউজটা যা এটাই সেটা। দ্য নিউজ ইজ নট ট্রু, কোন নিউজ বা নিউজটা কি? দ্যাট ইন্ডিয়া উইল অ্যাটাক বাংলাদেশ, তার মানে এই নিউজটাও যা ছিল এটাও তাই। রামবাবু যেমন, প্রিন্সিপাল তেমন, ঠিক তেমনি এটা হলো। এবার আসো আমি অ্যাডজেক্টিভ ক্লজ দেখাই, এটার ধারা দিয়ে একটা এক্সাম্পল দিই। আমি বললাম দ্য নিউজ দ্যাট মিডিয়া ফ্লাশড, দ্য নিউজ দ্যাট মিডিয়া ফ্লাশড ইজ নট ট্রু। খেয়াল করবে ইজ নট ট্রু, এখানেও এক মিনিট আমাকে দেখাতে দাও। দ্য নিউজ ইজ নট ট্রু, এই যে হোয়াইট কালার দিয়ে যেটাকে আন্ডারলাইন করলাম, দ্য নিউজ ইজ নট ট্রু, এটা হচ্ছে মেইন ক্লজ। ওকে, আর এই যে দ্যাট মিডিয়া ফ্লাশড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো তো দ্য নিউজই কি দ্যাট মিডিয়া ফ্লাশড, এই বিষয়টা কি সেম নাকি এটা নিউজ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? বলো। এক্সট্রা ইনফরমেশন। তাহলে এই ঘটনাটা নিউজ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নিউজটাই বলছে না, কিন্তু নিউজটাই নয়, এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলে কিনা একবার বলো। ওপরের এক্সাম্পলটা খেয়াল করো, নিচেরটা খেয়াল করো। ওপরেরটাই ছিল দ্য নিউজ ইজ নট ট্রু, কোন নিউজ? দ্যাট ইন্ডিয়া উইল অ্যাটাক বাংলাদেশ, মানে নিউজটাই ওটা, তাই এটা নাউন ক্লজ হয়েছে অ্যাপোজিটিভ কেসে।
আর নিচেরটা কি, দ্য নিউজ দ্যাট মিডিয়া ফ্লাশড ইজ নট ট্রু। নিউজটা কোনটা, যেটা মিডিয়া ফ্লাশ করেছে, কিন্তু নিউজটা কি সেটাই তো জানতে পারলাম না। কিন্তু এখান থেকে তুমি বুঝে গেলে যে নিউজটা এটা, যে ইন্ডিয়া উইল অ্যাটাক বাংলাদেশ। এই যে দুটো সূক্ষ্ম ব্যাপার, এইটাকে বুঝতে হবে আমাদেরকে, নাহলে হবে কি করে। ওকে ভাই? ওকে স্যার। চলো আমি আরও এক্সাম্পল দিব, অসুবিধে নেই। চলো 2 নাম্বার, খেয়াল করো, দাঁড়াও কালার চেঞ্জ করে নিই। দেখো এখান থেকে আমি বললাম যে আওয়ার হোপ দ্যাট হি উইল পাস দ্য এক্সাম প্রুভড ফলস। খেয়াল করবে, আওয়ার হোপ প্রুভড ফলস, এই যে সাদা কালি দিয়ে যেটা আন্ডারলাইন করলাম না, এটা হচ্ছে মেইন ক্লজ, বুঝেছো? সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো এটা কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটা 100% নাউন ক্লজ। এবার কথা হচ্ছে কেন নাউন ক্লজ হলো? কারণ আওয়ার হোপটা কি, আওয়ার হোপ যেটা সেটাই কি এটা নয়, দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, মানে আমাদের যেটা আশা সেটাই যে সে পরীক্ষায় পাশ করবে, এটা দুটোই সেম। তাহলে এটা অ্যাপজিটিভ কেসের জন্য, এটা অ্যাপজিটিভ কেসের উপনামের জন্য এটা হয়ে গেল আমার নাউন ক্লজ। বুঝেছি কি না বুঝিনি? ওকে চলো, আর বুঝতে পেরেছি। বেশ, ভেরি গুড। আর দুটো এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টাকে একটু সেটেল করি, নেক্সট তারপরে যাচ্ছি। আর দুটো এক্সাম্পল দেব। দেখো আমি বললাম যে হিজ স্টেটমেন্ট দ্যাট হি ওয়াজ ইন আ রেস্টুরেন্ট, okay, is not correct, is not correct. খেয়াল করবে, his statement is not correct, এই যে যেটা এই কালি দিয়ে আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে মেইন ক্লজ, যে his statement is not correct, ঠিক? এবার খেয়াল করো, that he was in a restaurant, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হলো কেমন সাবঅর্ডিনেট ক্লজ? আচ্ছা, তার স্টেটমেন্টটাই কি এটা নয় যে সে রেস্টুরেন্টে ছিল? তার মানে জিনিস দুটো তো সেম, তাহলে এটা অ্যাপজিটিভ নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। বুঝতে পারছি তো আমরা? আবার দেখো একটা জিনিস এক্সাম্পল খেয়াল করো, আমি বললাম যে হিজ স্টেটমেন্ট দ্যাট হি টোল্ড দ্য পুলিশ is not correct. দেখো হিজ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এটা হচ্ছে মেইন ক্লজ, আর এর মধ্যে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো বলো তো হিজ স্টেটমেন্ট কি এটা? হিজ স্টেটমেন্টটা কি এটা, না এটা তার স্টেটমেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছি ভাই? এর থেকে আর ভালো করে বোঝানো সম্ভব নয়। হিজ স্টেটমেন্ট, কোন স্টেটমেন্ট? দ্যাট হি টোল্ড দ্য পুলিশ, যেটি সে পুলিশকে বলেছিল, ইজ নট কারেক্ট। তাহলে এই স্টেটমেন্টটি এটি নয়, এটা স্টেটমেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, বাট এটাতে খেয়াল করো হিজ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। কোন স্টেটমেন্টের কথা বলা হচ্ছে? দ্যাট হি ওয়াজ ইন এ রেস্টুরেন্ট। তার মানে এই স্টেটমেন্টটাও যা, এই বিষয়টাও তাই, সেই জন্য এটা অ্যাপজিটিভ কেস হওয়ার জন্য নাউন ক্লজ হলো। বাট এটা যেহেতু স্টেটমেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ ভাইয়া। আশা করছি আমরা অ্যাপজিটিভ কেসের ক্ষেত্রে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আর গোলাবো না, তাই না? ইয়েস অর নো ভাইয়া মেরে? দাদা, হ্যাঁ বলো। যদি কোনো সময় মিনিং না বুঝতে পারি তখন সেক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন।
মিনিং যদি বুঝতে না পারি তাহলে কি করব? দেখো ভাই, তোমাদেরকে আমি একটা বই কিনতে বলেছিলাম, হ্যাঁ, বইটার নাম মালগুড়ি মালগুড়ি ডেজ। ডেজ। এই মালগুড়ি ডেজ বইটাকে তোমরা যত দ্রুত জোগাড় করবে তত ভবিষ্যতের জন্য লাভ হবে, বুঝতে পারছো? যদি তোমরা টার্গেট করে থাকো সেই সমস্ত পরীক্ষাগুলিকে যে পরীক্ষাতে ইংরেজি আসে বা ইংরেজির নলেজ থাকাটা দরকার, তাহলে বলছি ভাই আমার, মালগুড়ি ডেজ এই বইটা তোমরা অবশ্যই জোগাড় করো। এখন তোমাদের মনে হতে পারে দাদা মালগুড়ি ডেজই কেন? আমি বলছি তোমাদের যে বই ভালো লাগে সেই বই জোগাড় করো, কোনো অসুবিধে নেই, কিন্তু মালগুড়ি ডেজটা পড়তে তোমাদের ভাল লাগবে, মজা পাবে, এই কারণে মালগুড়ি ডেজ বলেছি। আচ্ছা, এইটা কি কোনো গ্রামার বই দাদা? না ভাই, এটা এইটা grammar, তো এটা আর কে গল্পের বই। নারায়ণনের লেখা গল্পের হ্যাঁ, বই, যেটা পড়েছিলাম ছোটবেলায়। হ্যাঁ, এটা গল্পের বই ভাই। এই গল্পের বইটাকে এই জন্যই কিনতে বলেছি, আমরা যদি ইংরেজি না পড়ি তাহলে মানে বুঝতে পারবো না, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারবো না, সিনট্যাক্স সম্পর্কে ধারণা গঠন করতে পারবো না। ওকে ভাই, এই জন্য ইংরেজিটা যাতে আমাদের পড়ার মধ্যে থাকে, ইংরেজিটা যাতে আমাদের অভ্যাসে থাকে, তাই জন্য আমি এই বইটা কিনতে বলেছি। ওকে? আর যদি মানে বুঝতে না পারো, বললে না ভাই আমার, মানে বুঝবে, একটুখানি ইংরেজির সঙ্গে ভালোবাসা বাড়ালেই মানে বোঝা যাবে, ঠিক আছে? এখন তোমরা যদি আমাকে 10টা সিনোনিম দিয়ে বলো উত্তর করো দাদা, আমি যে সব পারবো এরকম কোনো কথা আছে? নেই তো, তাই না? শিখতে হবে তার জন্য। ওকে, চল, মানে বুঝতে পারবে, অসুবিধা হবে না। আর যাদের স্যার মোটামুটি বেসিক ক্লিয়ার আছে ইংরেজিতে, তারা কি এটাই করবে? হ্যাঁ, তবে বেসিক যদি ইংরেজির ক্লিয়ার থাকে তাহলে সংবাদপত্র পড়ো। ওকে, ঠিক আছে স্যার। চলে আসো। নেক্সট আমরা নাউন আর কোথায় বসতে পারে বলেছিলাম, দ্রুত বলো, খাতা দেখে বলো, নাউন আর কোথায় বসে? অ্যাপোজিটিভ, ওইটাই কি শেষ? ওইটাই লাস্ট প্লেস ছিল? কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, এটা লাস্ট। ও, কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, বেশ বেশ, ভেরি গুড। দেখো, এই বিষয়টাকে একটুখানি ভালো করে বলি, নাহলে এটাও আবার গুলিয়ে ফেলবে। আগে লিখে নি বিষয়টা কি ছিল। কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, ভেরি গুড, শুনে রাখো। স্যার এগুলো কি আমি লিখবো? হ্যাঁ, অবশ্যই নোট করতে হবে ভাই আমেরে। মানে স্যার আগে আগে তো লিখেছিলাম স্যার, সেই জন্য বলছি আর কি। যদি আগে হয়ে যায় তো ভালো, না হলে লিখবে। হ্যাঁ, দেখো, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে বিষয়টা হচ্ছে কি, যে মাথায় রাখবা, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যা কোনো কিছুর অর্থকে কমপ্লিট করে তাকে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে? যা কোনো কিছুর অর্থকে কমপ্লিট করে তাকে বলে কমপ্লিমেন্ট। তাহলে যে শব্দ অ্যাডজেক্টিভের অর্থকে কমপ্লিট করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আরেকবার বলছি, যে শব্দ অ্যাডজেক্টিভের অর্থকে কমপ্লিট করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন কথা হলো দাদা, আমরা পড়েছি যে অ্যাডজেক্টিভকে যে ডিসক্রাইব করে বা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। হ্যাঁ, পড়েছি না আমরা এটা, যে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। তো এইখানে কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা গুলিয়ে ফেলার তালবাহানা শুরু হবে, কিন্তু মাথায় রেখো তা হয় না। কেন হয় না? দুটো জিনিস মনে রাখবা, একটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে দুটো জিনিসকে ব্যবহার করা যায়। আমি কি বললাম? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে দুটো জিনিসকে ব্যবহার করা যায়। এখন কথা হলো দাদা কি কি ব্যবহার করা যায়? তো মনে রাখবা, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে এক তো ব্যবহার করা যায় হচ্ছে তোমার প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি, আর ব্যবহার করতে পারি হচ্ছে নাউন ক্লজ। এটা যেন মাথায় থাকে। ওকে, এবার এই যে বলি এটা যেন মাথায় থাকে, এটা যেন মাথায় থাকে, কত কিছু আর মাথায় থাকবে এরকম মনে হতে পারে, কিন্তু আবার বলছি, যদি ইংরেজি গ্রামারে একটু দুর্বলতা থাকে, এই ক্লাসগুলোকে অন্তত বাড়িতে বেশ কয়েকবার করে দেখা, দেখতে দেখতেই ব্রেনের সেট হয়ে যাবে। তাহলে আবার বলি, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে দুটো জিনিসকে ব্যবহার করা যেতে পারে। এক তো ব্যবহার করা যেতে পারে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এক ব্যবহার করা যেতে পারে নাউন ক্লজ। তো যেহেতু আমরা ফ্রেজ সম্পর্কে এখনও পড়িনি, সামনের দিনে পড়বো, তো সেই কারণে নাউন ক্লজটাকে পড়ছি, এটা বুঝতে পারবো, কিন্তু এটা কি জিনিস এটা একটু বোঝাও দাদা। দেখো, প্রেপোজিশনাল ফ্রেজ
হচ্ছে একটা কি বলতে পারো যে ফ্রেজের একটা রুট ফর্ম। ওকে, প্রেপোজিশনাল ফ্রেজটা হচ্ছে ফ্রেজের একটা রুট ফর্ম, কারণ এই প্রেপোজিশনাল ফ্রেজই নাউন ফ্রেজ হতে পারে, এই প্রেপোজিশনাল ফ্রেজই অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এই প্রেপোজিশনাল ফ্রেজই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। অর্থাৎ যেখানে যেখানে বসবে সেইখানে সেইখানে সে তার গুণবার্তা প্রদর্শন করবে। ওকে, এই জন্য প্রেপোজিশনাল ফ্রেজকে বলা হয় রুট ফ্রেজ। বুঝতে পেরেছো? ওকে, চলো আমি এক্সাম্পল দেখাই বিষয়টা কি। আমি বললাম যে I am glad, এটা বলে ফুল স্টপ দিয়ে দিলাম। খেয়াল করবা, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবা। আমি বললাম যে I am glad, এর মানে কি? আমি খুশি, তাই তো? I am glad বললাম মানে আমি খুশি। এবার যদি জিজ্ঞেস করা হয় কেন খুশি, তাহলে এই যে গ্ল্যাড কথাটি, গ্ল্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তো এই গ্ল্যাড কথাটি এইখানে অর্থ প্রকাশ করল, মানে এর কি সেন্সটা কমপ্লিট হলো? যখন তুমি বলছো আই এম গ্ল্যাড বলে ফুল স্টপ দিয়ে দিচ্ছ যে আমি খুশি, এখন যে শ্রোতা সে তো জিজ্ঞেস করবে বা বেটা বলছে খুশি, কিন্তু খুশি কেন সেটাই তো বুঝতে পারছি না। তার মানে এই গ্ল্যাডের অর্থটা পূর্ণ হচ্ছে না, এই গ্ল্যাডের অর্থটা কমপ্লিট হচ্ছে না, যার কারণে আমার এই গ্ল্যাডের অর্থকে প্রকাশ করতে হবে। তাই আমি কি করছি খেয়াল করো, আমি বললাম যে ফুল স্টপ তুলে দিলাম এখান থেকে, দিয়ে বললাম আই এম গ্ল্যাড টু বি অ্যাট ইয়োর সার্ভিস। এটার মানে কি? আমি তোমার কাজে আসতে পেরে খুশি হয়েছি। ভেরি গুড। তাহলে এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন দেখতে পাচ্ছ? না, এটা একটা ফ্রেজ। তাহলে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে? প্রেপোজিশন দিয়ে। টু তো প্রেপোজিশন না? হ্যাঁ, ট্রু। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে ভাই, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক? তাহলে দেখো যে একটা অ্যাডজেক্টিভের অর্থ কমপ্লিট করতে বলেছি আমি, দুটো জিনিস ব্যবহার করা হয়, এক ব্যবহার করা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, আর এক ব্যবহার করা হয় নাউন ক্লজ। তাহলে যে প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে যে এর অর্থ কমপ্লিট হলো, এটুকুন কি বোঝা গেছে? মানে 1 নম্বর পয়েন্টটা বোঝা গেছে? ভাই আমার, স্যার আরেকবার বলবেন এটা? আমি বলছি যে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করার জন্য দুটো জিনিস ব্যবহার করা হয়, এক ব্যবহার করা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, আর এক ব্যবহার করা হয় নাউন ক্লজ, ঠিক আছে? তাহলে এই যে টু বি অ্যাট ইয়োর সার্ভিস, এটা একটা ফ্রেজ। এবার কথা হলো কেমন ধরনের ফ্রেজ দাদা? এটা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এইটা দিয়ে কি গ্ল্যাডের অর্থকে কমপ্লিট করা গেছে? হ্যাঁ স্যার, সেটা গেছে। হ্যাঁ, সেটাই বললাম আমি এতক্ষণ ধরে। তাহলে আই অ্যাম গ্ল্যাড, ওয়াই, কেন গ্ল্যাড আমি? টু বি অ্যাট ইউর সার্ভিস, আপনার সার্ভিস করতে পেরে আমি খুশি। বুঝতে পারলে? ভেরি গুড। চলো, প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। এবার আসো নাউন ক্লজ। নাউন ক্লজ দিয়েও এটাকে করা যায়। কিভাবে করা যায় দেখো, আমি বললাম যে দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড। দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড, এটা বলে যদি আমি ফুল স্টপ দিয়ে দিই, তাহলে পাঠক আমার কথার কমপ্লিট মানে বুঝতে পারবে। দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড। স্যার অ্যাফ্রেড মানে জানি না। অ্যাফ্রেড মানে ভয় পেয়েছে। অ্যাফ্রেড মানে ভীত হওয়া। হ্যাঁ ভাই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এটা। তো বিষয়টা বোঝার চেষ্টা করো যে দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড। ওকে, লোকটি ভীত। এবার লোকটি ভীত কেন? কি বিষয়ে তার ভয়? কোনো সেন্স আসছে না। তাই এইটা অ্যাডজেক্টিভের অর্থ কমপ্লিট করার জন্য আমি যদি কোনো ক্লজ ব্যবহার করি, সেই ক্লজটি চোখ কান বুঝে কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। তাই দূর ভাই, অ্যাডজেক্টিভ ক্লজ কেন, নাউন ক্লজ হবে ভাই। দেখো আরেকবার শোনো, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে দুটো জিনিস ব্যবহার করা হয়, এক প্রেপোজিশনাল ফ্রেজ আর এক হলো নাউন ক্লজ। বোঝার চেষ্টা করো ভাই আমার।
আমি তো কঠিন কিছু বলছি না। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবার এই অ্যাফ্রেডের জন্য একটা ক্লজ যদি ইউজ করি তাহলে নাউন ক্লজ হবে। তাহলে আমি কি করলাম, এখানে ফুল স্টপটাকে তুলে দিলাম, দিয়ে বললাম দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হি মে ডাই ওয়ান ডে। দেখো লোকটা কি বিষয়ে ভয় পাচ্ছে, একবার খেয়াল করো। লোকটি একদিন ভয় মরে পাচ্ছে যাবে। যে সে একদিন মরে যাবে, এই বিষয় নিয়ে সে ভয় পাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই যে ক্লজটি আসলো, এই ক্লজটি কেন অ্যাফ্রেড সেই বিষয়টাকে কমপ্লিট করছে না, যার কারণে এটা হয়ে গেল একটা নাউন ক্লজ। হ্যাঁ ভাই, একটু আগে একটা ভাইকে আমি বললাম যে আই এম সরি। এবার কথা হলো কেন সরি, ফুল স্টপ তুলে দাও। দ্যাট আই রিবিউকড, দ্যাট আই রিবিউকড ইউ। আমি যে তোমায় বকলাম তার জন্য আমি সরি। আমি সরি কেন, সরি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন সরি আমি, দ্যাট আই রিবিউকড ইউ, যে আমি তোমায় বকেছি এই জন্য সরি। তাহলে এটা কি হয়ে গেল, এটা নাউন ক্লজ হয়ে গেল। হ্যাঁ ভাই, ওকে স্যার, ঠিক আছে স্যার। তাহলে আশা করছি কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভে আমরা সবসময় নাউন ক্লজকে ব্যবহার করি, অথবা কোনো ফ্রেজ ব্যবহার করলে প্রেপোজিশনাল ফ্রেজকে ব্যবহার করি। ঠিক আছে স্যার, হ্যাঁ তাহলে বলুন। সমস্ত নাউন ক্লজ বলুন আর অ্যাডজেক্টিভ ক্লজ বলুন, এগুলো সবই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? হ্যাঁ অবশ্যই, দেখো ভাই আর প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের কোনো প্রিন্সিপাল ক্লজের ক্যাটাগরাইজেশন কোনো হবে না? হ্যাঁ প্রিন্সিপাল ক্লজের কোনো ক্যাটাগরি নেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আর একটা প্রকার আছে, সেটা আমি এখন বলবো না, সেটাকে বলা হয় দ্যাট ক্লজ। ওকে, আচ্ছা, পরে সেটাকে আমরা আলোচনা করবো। আগে এটাকে ভালো করে শিখে নিই, তারপর। তাহলে কি এটা মুছে দেবো? এক্সাম্পলগুলো সহ নোট করেছো তো? হ্যাঁ স্যার, করে হ্যাঁ, নিচ্ছি। লেখা হয়ে গেছে। ভেরি গুড। দেখো এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। এই জিনিসগুলো আমাদের না শিখলে কেন হবে না? শিখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে এগুলো আমাদের। ওকে চল, এবার আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ শিখতে চলেছি। অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজকেই অন্য নামে বলা হয় রিলেটিভ ক্লজ, কিন্তু জিনিসটা এক। মানে রিলেটিভ ক্লজ মানেও যা, অ্যাডজেক্টিভ ক্লজ মানেও তাই, সেম জিনিস। ওকে, তো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কাকে বলে? বলছে যে ক্লজ একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি লিখো, লিখো যে অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। এটা একটা কিসের মতন কাজ করবে? এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তো এই অ্যাডজেক্টিভ ক্লজে আমি ডিটেলসে যাবার আগে কয়েকটা কথা বলতে চাই। মনে রাখবা যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ একটা অ্যান্টিসিডেন্টকে ডেসক্রাইব করে। ওকে, বা এমন করে বলতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই বা ডেসক্রাইব করে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে বা ডেসক্রাইব করে সেই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক বোঝো কেমন? আমি বললাম যে আই নো দ্য বয় হু সোল্ড মি দ্য পেন। খেয়াল করো, আই নো দ্য বয় এটা হচ্ছে মেইন ক্লজ, হু সোল্ড মি দ্য পেন এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন হু সোল্ড মি দ্য পেন এই কথাটি কাকে ডেসক্রাইব করছে? আইকে, নোকে, না বয়কে? আমি ছেলেটিকে চিনি। এখন কথা হলো কোন ছেলেটি দাদা? হু সোল্ড মি দ্য পেন, যে আমাকে পেন কলমটি বিক্রি করেছিল। তার মানে এই ক্লজ, টোটাল ক্লজটা দিয়ে এই বয়কে ডেসক্রাইব করা হচ্ছে। তার মানে এই বয়কে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। ওকে, এই বয়কে কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলবো। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনটিকে ডেসক্রাইব করে বা মডিফাই করে তাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার?
হুম, বলো রে ভাই। হ্যাঁ স্যার। ভেরি গুড। বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর। চলো এবার দেখো, আমরা যদি রিলেটিভ প্রোনাউনগুলোকে দেখি, তো আমি আগের দিনও বলেছি, আজকেও বলি, যে এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আমি লিখছি, এই রিলেটিভ প্রোনাউনগুলো মানে এইটা থাকলেই যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে এমনটা নয়, কিন্তু জেনারেলি রিলেটিভ ক্লজগুলোকে আমরা ইউজ করি এইটার জন্য একটা সেন্স থাকা লাগবে। কি সেন্স? মানে রিলেটিভ ক্লজ আসলে এরা কারা বলো তো? যত ধরনের এরা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এদের কি বলা হয়? এদের বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশনের পার্টটা বা কনজাংশনের ক্লাসটা আমাদের করা দরকার। কনজাংশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, আর কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোঅর্ডিনেট ক্লজ শুরু হয়। ঠিক আছে? এই কারণে কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট কনজাংশনটা আমাদের শিখতে হবে। সো চলো আমরা এগুলোকে আগে কমপ্লিট করি, তারপর ওগুলোকেও শিখবো। হ্যাঁ, আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউনে যেগুলো দেখতে চলেছি, মানে সাবঅর্ডিনেট কনজাংশনদের দেখতে চলেছি, তারা কারা? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে নোট করবে এই জিনিসগুলো। দেখো ভাই, একটা কথা বলি, স্ক্রিনে আমি যা লিখবো মনে করবা যে দেববাক্য। হ্যাঁ, একদম সবটা নোট করবে, ঠিক আছে? আরে বাবা, সিঙ্গেল ওয়ার্ডও মিস করবে না কিন্তু, হ্যাঁ, সবটা নোটে থাকা চাই। দেখো, যেমন রিলেটিভ প্রোনাউনে আমরা দ্যাট ব্যবহার করি, দ্যাট। তো দ্যাটকে ব্যবহার করি আমরা ব্যক্তি, বস্তু, যা কিছু বোঝানোর জন্য দ্যাটকে ইউজ করি। লিখো, ইউজড ফর এনি পারসন। পারসন মানে ব্যক্তি, বা কোনো থিংস, কোনো বস্তু, বা কোনো অ্যানিমালস। ওকে, তার মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যক্তির জন্য বসাতে পারি, বস্তুর জন্য বসাতে পারি, কোনো প্রাণীদের জন্য দ্যাট বসাতে পারি। ওকে, 2 নাম্বার, রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা যদি হু বা হুম এর ব্যবহার করি, তাহলে সেটা শুধুমাত্র ব্যক্তিদের জন্যই ব্যবহার হবে। হু বা হুম কখনো বস্তু বা প্রাণীদের জন্য ব্যবহার হবে না, শুধু মানুষের জন্য। অনলি ফর পার্সন, এটা শুধুমাত্র পার্সনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। ওকে, তারপরে দেখো, যদি আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে হুজ ব্যবহার করি, WHOSE, হুজ, তো এই হুজটা না, এটা জিনিসের জন্য ব্যবহার করা হয়, মানে পার্সনের জন্য বা জিনিস দুটোর জন্য ব্যবহার করা যেতে পারে। কিসের জন্য? পজিটিভ কেসে। ওকে, তাহলে লেখো ইউজড ফর পার্সন অর থিংস। পার্সন অথবা ব্যক্তি বা বস্তুর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, তবে হুজ মানে বুঝতেই পারছো পজিটিভ কেস, তাই না? হুজ পেন, উত্তর কি হবে? রামস পেন, মাই পেন, এরকম আসবে। তাই জন্য কি, হুজ সবসময় পজিটিভ কেসে ব্যবহার করা হয়, হুজটা হচ্ছে পজিটিভ কেস। চলো, আর কি, আর হচ্ছে যেমন হুইচ। রিলেটিভ প্রোনাউন হিসাবে যদি আমরা হুইচকে ব্যবহার করি না, তো মনে রাখবা, হুইচ সবসময় জিনিসপত্রের জন্য ব্যবহার করা হয়, বস্তুর জন্য ব্যবহার করা হয়। অনলি ফর থিংস, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আরেকটা ব্যবহার করি আমরা হোয়াই, হাউ, এগুলোও ব্যবহার হয় কিন্তু রিলেটিভ প্রোনাউনে। হোয়াই, হাউ, এগুলো ব্যবহার হয়, কিন্তু এগুলো দ্বারা কিছু বোঝায় না। ওকে, এইগুলো দ্বারা কোনো কিছু বোঝায় না, কিন্তু এগুলো হয়, এগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, চলো, এটুকুন হলো। তাহলে এবার আমরা এক্সাম্পলের দিকে যাই, নাকি বলো? হ্যাঁ, তবেই বুঝতে পারবো। ওকে, ভেরি গুড, নো ইস্যু। আচ্ছা, চলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্সনে অনেক কিছু বিষয় আছে, বাট তার আগে না, আমি তোমাদেরকে একদম একটা ক্লিয়ার সেন্স দিয়ে দিই, ঠিক আছে? পরে ডিফারেন্স ইত্যাদি বোঝাবো।
আচ্ছা না, আগে এই জিনিসগুলো বোঝাই, পরে ওটা বোঝাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। চলো দেখো, মানে মনে করো কোনো নাউনকে যদি অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা ডিফাইন করা হয়, তবে একটা জিনিস মাথায় রাখবা, সর্বদা তার আগে আর্টিকেল দা বসাতে হবে। ঠিক আছে, খেয়াল করো যে বিষয়টা হলো 2 প্রকারের অ্যাডজেক্টিভ ক্লজ আছে, একটা হচ্ছে ডিফাইনিং, একটা হচ্ছে নন ডিফাইনিং। ওকে, তো বাট আইডেন্টিফাইং বা নন আইডেন্টিফাইং এই 2 ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ আছে। তো ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে না সবসময় যে অ্যান্টিসিডেন্টের আগে আর্টিকেল দা ব্যবহার করতে হয়। ঠিক আছে, বোঝা গেল না মনে হয়, তাই না? স্যার একটা কি বললেন, ডিফাইনিং আর একটা? হ্যাঁ, শোনো, আমি এই জিনিসটা একটু পরে বোঝাবো। অ্যাডজেক্টিভ ক্লজ 2 প্রকারের হয়। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি 2 প্রকার নয়, 3 প্রকার। অ্যাডজেক্টিভ ক্লজ হয় 3 প্রকারের। একটাকে বলা হয় ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটাকে বলা হয় নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটাকে বলা হয় সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে 3 প্রকারের অ্যাডজেক্টিভ ক্লজ আছে: ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা চলো আমি আগে এইটাকেই বোঝাই, পরে বাকিটা বোঝাচ্ছি। তো ডিফাইনিং ক্লজকে আর একটা নামেও বলা যেতে পারে আইডেন্টিফাইং। কি লিখছি, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটাকে বলে নন আইডেন্টিফাইং অর নন আইডেন্টিফাইং। তাহলে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ আর নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা তো সিচুয়েশন অ্যাডজেক্টিভ হয়ে গেল, ব্যাস। তো বিষয়টা হচ্ছে দাদা, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ আর নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে খুব ওটা পরিষ্কার। সিচুয়েশন লিখেছেন দাদা, হ্যাঁ কি? ওটা সিচুয়েশনাল লিখেছেন। হ্যাঁ, সিচুয়েশনাল লিখেছি, SITUATIONAL, সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ চলো খেয়াল করো এদিকে যে ডিফাইনিং কি জিনিস, নন ডিফাইনিং কি জিনিস, বা আইডেন্টিফাইং নন আইডেন্টিফাইং বিষয়টা কি। দেখো বিষয়টা হচ্ছে যে ডিফাইনিং মানে বোঝো তো, আইডেন্টিফাইং মানে বোঝো তো, যে একটা নাউনকে এই ক্লজ দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে। ওকে, আমি বললাম যে খেয়াল করবা, আমি যদি লিখি যে একটা মেয়ে, আচ্ছা এক্সাম্পল দিয়েই বোঝানোর চেষ্টা করছি, চলো নাকি নোটটা দিয়ে দেবো গো, নোটটা দেবো? আচ্ছা দাঁড়াও, নোটটা দিই আগে, তারপর এক্সাম্পল দিই, সেটাই ভালো হবে। আচ্ছা এটা নোট লেখো, ইট identifies or defines a noun. ওকে, তার মানে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে একটা নাউনকে ডিফাইন করা। এবার কথা হলো দাদা, ডিফাইন বলতে কি বোঝাতে চাইছো? তাই লেখো যে দ্যাট ইজ, ছোট হাতের আই ডট, ছোট হাতের ই ডট, এর মানে হচ্ছে দ্যাট ইজ টু ইন্ট্রোডিউস দ্য নাউন, নাউনটাকে ইন্ট্রোডিউস করা। তাহলে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি না? ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে একটা নাউনকে ডিফাইন করে দেওয়া, একটা নাউনকে আইডেন্টিফাই করে দেওয়া, একটা নাউনকে ইন্ট্রোডিউস করে দেওয়া। ওকে, তাহলে বলো দেখি, ডিফাইন করা, আইডেন্টিফাই করা বা ইন্ট্রোডিউস করা এটা কখন হয়? যখন কোনো নাউন একেবারেই অপরিচিত, তাই না? যখন কোনো নাউন একেবারেই অপরিচিত, তখন তাকে ডিফাইন করার জন্য আমরা এই ডিফাইনিং ক্লজ বা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজকে ব্যবহার করে থাকি। ওকে, আর
এই জন্য মনে রাখবে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কোনো কমা ব্যবহার করা হয় না, নো কমাস, এখানে কোনো কমা ব্যবহার করা হয় না। আর নন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ ক্লজটা কি? এইটা কোনো নাউনকে আইডেন্টিফাই করে না, ডিফাইন ইন্ট্রোডিউস করে না, বরং সেই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেয়। অর্থাৎ এটার কাজ হচ্ছে ইট গিভস extra information, about the noun, সেই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। ওকে, এবং মনে রাখবে ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কখনো আমরা দ্যাট ইউজ করবো, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা কখনো দ্যাট ইউজ করবো না। ওকে, লেখো যে এইখানে কমা ব্যবহার করা হয়, ইউজ কমাস, এখানে আমরা কমা ব্যবহার করব। আর কি, দ্যাট ইজ নট ইউজড, এইখানে না দ্যাট ব্যবহার করা হয় না। মানে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে বা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দ্যাটকে কখনো ব্যবহার করা হয় না। বাকি অন্য যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো ব্যবহার করা হবে, কিন্তু নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের সাথে দ্যাট ব্যবহার করব না। এই 3টি পয়েন্ট মনে রাখবা এখানে। আর সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে মনে রাখবা যে ইট describes the whole situation, not a single word. ওকে, অর্থাৎ কি, সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ এটা একটা পুরো গোটা সিচুয়েশনটাকে ডিসক্রাইব করে, নাকি একটা সিঙ্গেল ওয়ার্ডকে। তার মানে সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজের দ্বারা গোটা সিচুয়েশনটাকে ডিসক্রাইব করা হয়, পার্টিকুলার কোনো নাউনকে ডিসক্রাইব করা হয় না। ওকে, আচ্ছা, এটার এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে, তারপর আমি একদম ডিটেলসে ঢুকবো। ওকে, তাহলে এই 3টে জিনিসের জন্য নোট করে নিয়েছো? দেখো 3টে নোট করেছো সবাই? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ভেরি গুড। চলো আমি এক্সাম্পল কোথায় দেবো, এইখানেই দিয়ে দিই। হ্যাঁ, এইখানেই দিয়ে দিই। দাঁড়াও, যতটুকুন জায়গা আছে কালিটা চেঞ্জ করে নিই। এটা আমি বললাম যে the girl who sold me the car, okay, said it was her. ওকে, দেখো দ্য গার্ল সেড ইট ওয়াজ হার্স। আচ্ছা, এখানে তো আর একটা ক্লজকে ঢুকিয়ে ফেললাম, দ্যাট ক্লজকে। দাঁড়াও, আর একটু সহজ সরল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সেড ইট পর্যন্তই থাক, দ্য গার্ল সেড ইট ওয়াজ হার্স, বা সেড ইট, এমনটা। দ্য গার্ল সেড ইট, মেয়েটি এটি বলেছিল, এটা মেইন ক্লজ। এবার প্রশ্ন উঠবে না, কোন মেয়েটি? হ্যাঁ, এই মেয়েটি সম্পর্কে কোনো ধারণা আছে কি? যদি মনে করো এই পার্টটা যদি আমার না থাকতো, তাহলে এই গার্ল সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, এটা কি কোনটা লিখলাম আমি, ঠিক উল্টো পাল্টা হয়ে গেল একটু। আমি ওপরে লিখছি, নিচে জায়গা কম বলে এরকম হয়েছে। দাঁড়া 1 মিনিট, আমি ওপরে লিখছি। হ্যাঁ, ওপরে এক্সাম্পল লিখছি। কঠিন নয়, একদমই সহজ ভাই। হ্যাঁ, একটু ওয়েট করো। দেখো, দ্য গার্ল সেড ইট, ফুল স্টপ।
যখন আমি বলছি দ্য গার্ল সেইড ইট, মেয়েটি এটা বলেছিল, এইখানে মেয়েটি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তোমাদের আছে যে কোন মেয়েটি, কে, কি ব্যাপার বৃত্তান্ত? না স্যার, না। নেই। তাহলে আমি এখানে একটা ক্লজ ইন্ট্রোডিউস করছি, দেখো, হু সোল্ড মি দ্য কার, হয়েছে। দ্য গার্ল হু সোল্ড মি দ্য কার সেইড ইট, কোন মেয়েটি বলেছিল এবার বলতে পারবে কোন মেয়েটি বলেছিল এই কথা? যে আমাকে গাড়ি বিক্রি। ভেরি গুড। তাহলে এই ক্লজটি কি এই মেয়েটিকে ইন্ট্রোডিউস করে দিল কি না দর্শকের কাছে বা পাঠকের কাছে? বা এই ক্লজটি এই গার্লটিকে ডিফাইন করে দিল না যে আসলে মেয়েটি কে? বা এই ক্লজটি এই মেয়েটিকে আইডেন্টিফাই করে দিল কি না? বলো ভাই আমার। সেই কারণে এইটাকে বলা হয় আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ একেবারে মেয়েটি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, যখনই এই ক্লজটা লিখলাম তখনই মেয়েটি সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল, মানে মেয়েটি ইন্ট্রোডিউসড হয়ে গেল বা ডিফাইন্ড হয়ে গেল বা আইডেন্টিফাইড হয়ে গেল। ওকে ভাই? এবং সব থেকে গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ এখানে কোনো কমা ব্যবহার করেছো কি? হ্যাভ ইউ ইউজড এনি কমা হিয়ার? নো, এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি। এই জন্য ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কোনো কমা আমরা ব্যবহার করি না, নো কমাস। বুঝেছো? এবার এইখানে আসো দাদা, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস এটা শেখাও। এটা শেখাচ্ছি, এটার এক্সাম্পল দিচ্ছি, দেখো এখান থেকে দিই। হ্যাঁ দেখো, আমি বললাম মাই হাই স্কুল English teacher, my high school English teacher who is retired now lives in কলকাতা। এই সেন্টেন্সের মধ্যে খেয়াল করবা, মাই হাই স্কুল ইংলিশ টিচার লিভস ইন কলকাতা, এটা হচ্ছে মেইন ক্লজ, তাই না? মাই হাই স্কুল ইংলিশ টিচার লিভস ইন কলকাতা, এটা হচ্ছে মেইন ক্লজ। এই যে হু ইজ রিটায়ার্ড নাও, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমায় বলো তো এই সাবঅর্ডিনেট ক্লজটা কেমন ধরনের ক্লজ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ টিচারকে ডেসক্রাইব করছে যে কে রিটায়ার্ড, টিচার রিটায়ার্ড। ওকে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের কোন ভাগ? তো অবশ্যই এটা হচ্ছে নন আইডেন্টিফাইং বা নন ডিফাইনিং। কি করে বুঝলে? কারণ হাই স্কুল টিচার যে আমার ইংলিশে সেটা ইনফরমেশন অলরেডি দেওয়া একদম। আছে। এই টিচার হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই টিচারটা আমার টিচার বলে দিয়েছো, এই টিচারটা হাই স্কুলের টিচার বলে দিয়েছো, এই টিচারটা ইংলিশের টিচারও বলে দিয়েছো, তার মানে টিচার ইজ অলরেডি আইডেন্টিফাইড। নাও দিস ক্লজ গিভিং ইউ দ্য এক্সট্রা ইনফরমেশন, ইয়েস অর নো ভাইয়া মেরে? হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টটা লিখেছো যে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ কি করে, ইট গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। এবং এখানে কমা ব্যবহার করা হয়, দেখো এই যে কমা ব্যবহার হয়েছে, এই যে কমা ব্যবহার হয়েছে। বুঝলে কি না বুঝলে না? এইবার তোমরা যদি মনে করো যে দাদা দ্যাট তো মানুষের জন্যও বসে, বস্তুর জন্যও বসে, প্রাণীর জন্য বসে, তাহলে এখানে দ্যাট লেখা যেতে পারে? তো এই জন্য বলেছি এখানে দ্যাট লেখা যেতে পারে না। কেন? কারণ এই পয়েন্টটা মনে রাখবা যে একটা নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের জন্য কখনো আমরা দ্যাট ব্যবহার করব না। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ আর নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ বিষয়টা কি। হ্যাঁ, স্যার দ্যাটের ব্যাপারটা কি বললেন, আরেকবার বলবেন ওটা? দ্যাটের শুধু এইটুকুন মনে রাখো যে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে দ্যাটের ব্যবহার হয় না অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন। ওকে ওকে স্যার। শুধু এটুকু মনে রাখবে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখাই লাস্ট এটার জন্য, বাকি তারপর আমি বহু এক্সাম্পল করব। হ্যাঁ, মানে যাতে দেখো ভাই এই ক্লজ আর ফ্রেজ এই দুটো যদি ভালো করে শিখে নেওয়া যেতে পারে না, মানে ক্লজ থেকে ফ্রেজে যাব, ফ্রেজ থেকে ক্লজে যাব, এই জিনিসটা যদি আমরা ভালো করে একবার শিখে ফেলি তাহলে দেখবে যে ইংরেজি লেখাটা আমাদের কাছে জলভাত হয়ে যাবে। মা কালী বলছি,
আর সেই প্রচেষ্টাটাই আমি শুরুতে এটা তোমাদের সঙ্গে করছি, ঠিক আছে? স্যার ওইটাই তো ভয়ের, ওই ওই জিনিসটা এসে গেলেই তো পুরো লিখে দিতে পারবো, মানে বাকি তথ্য তো আছে। হ্যাঁ সেটাই, ওইটাই চলছে প্রয়াস। হ্যাঁ, তবে একটা কাজ করবে, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু কম বুঝতে পারছি, দেখো আমি এত সুন্দর করে কথা বলি, এত সুন্দর করে বোঝাই, আশা করি যে কোনো কথা আমার বাদ থাকে। এই জন্য একটু বারবার করে ক্লাসগুলোকে দেখা, ঠিক আছে? একটু বারবার করে ক্লাসগুলোকে দেখবে, দেখবে যে বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি অসুবিধা হয় তো আমাকে বলবে অবশ্যই। আচ্ছা চলো, সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজটাকে দেখো। সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ মাথায় রাখতে হবে যে এখানে, আচ্ছা আরেকটা পয়েন্ট লিখবা যে কমা ইউজ কমাস, এখানে আমরা কমা ইউজ করি, মানে সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজের জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের জন্য কোনো কমা নেই, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের জন্য কমা আছে। ওকে, আচ্ছা, তার মানে এই দুটোর জন্য কমা ব্যবহার করা হয়, এর জন্য কমা ব্যবহার করা হয় না। এক্সাম্পলটা খেয়াল করো, আমি বললাম যে আই bought myself a car on my birthday, comma, which made my girlfriend crazy. কি বললে? I bought myself a car on my birthday which made my girlfriend crazy. এই যে কমার পরে which made my girlfriend crazy, এই ক্লজটি কাকে ডিফাইন করছে? বার্থডেকে, কারকে, বটকে, আইকে, মাইসেলফকে, কাকে? নাকি এই পুরো ঘটনাটাকে, যে আই বট মাইসেলফ আ কার অন মাই বার্থডে, এই পুরো ঘটনাটাকে কাকে ডেসক্রাইব করছে বলো দেখি? পুরো ঘটনা। অর্থাৎ আমি আমার জন্মদিনে আমার জন্য একটা গাড়ি কিনেছি, এই পুরো ঘটনাটা আমার গার্লফ্রেন্ডকে ক্রেজি করে ফেলেছে, পাগল করে ফেলেছে, বুঝতে পারছো? তাহলে এই যে ক্লজটা দেখতে পাচ্ছ, এটা 100% অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ? এটা সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এটি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডকে ডেসক্রাইব করছে না, বরং একটা গোটা সিচুয়েশনকে ডেসক্রাইব করছে। ওকে, এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের তিনটি ভাগ। তারপরে এবার আমি তোমাদের ডিটেলস এক্সাম্পলের সময় দেখাবো যে আসলে বাংলাটা কেমন হয়। হ্যাঁ, যখন আমরা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করি, তখন বাংলা বাক্যে কেমন থাকে কথাগুলো, এটাও বলবো। তো বাকি অ্যাডজেক্টিভ ক্লজের এই তিনটি প্রকার সম্পর্কে কি শেখা গেল? দাদা বলছি এখানে তো কার কার জিনিসটাকেও তো ডিফাইন করতে পারতো, মানে গাড়িটাই তো অ্যাকচুয়ালি ক্রেজি করছে, মানে মানে পাগল করে দিচ্ছে। শি ইজ নট ইন্টারেস্টেড ইন বার্থডে অর এনিথিং। she is interested in what you have done on your birthday that made your girlfriend crazy, brother. বুঝেছো? আই ডোন্ট থিঙ্ক সো। পার্টিকুলার কারটিকে এটি ডেসক্রাইব করেনি, এটি ডেসক্রাইব করেছে যে আমি আমার জন্মদিনে নিজের জন্য একটা গাড়ি কিনেছি, আলটিমেটলি নিজের জন্য কেনা মানেই গার্লফ্রেন্ডের জন্য কেনা, সেই কারণেও খুশি হয়েছে। মানে আমার একটা গাড়ি কেনা, এই সিচুয়েশনটার জন্য সে ক্রেজি হয়েছে ভাই, গাড়ির জন্য ক্রেজি হয়নি। আমি একটা গাড়ি কিনেছি, এই বিষয়টা নিয়ে সে ক্রেজি, যে সে এখন ঘুরতে যেতে পারবে, লং ড্রাইভে যাবে, হ্যানা ত্যানা। বুঝলে ভাই? হ্যাঁ বুঝলাম। মানে কি স্যার, এটা উৎফুল্ল হয়েছে সেই জিনিসটা, মানে উৎফুল্ল তো। ভাই তোমার কথাটা শোনা গেল না, আরেকবার বলো। ক্রেজি মানে উৎফুল্ল বলছে আর কি, হ্যাঁ ও ওই তো, জানতে মানে চাইছে। হ্যাঁ ক্রেজি মানে উৎফুল্ল, আনন্দিত, আনন্দে পাগল হওয়া, আত্মহারা হওয়া, বিভিন্ন কিছু ব্যবহার করা যেতে পারে। আবার তুমি যদি কোনো একটা ভুল কাজ করে ফেলো, তোমার বাড়ির লোক জিজ্ঞেস করবে, আর ইউ ক্রেজি, তুমি এটা করলে কি, পাগল হয়ে গেছো নাকি, সেই অর্থ ব্যবহার করা যায় ভাই আমার।
বলে না আনন্দে আত্মহারা হয়ে অ্যাকচুয়ালি ভাবে মনে গুলিয়ে হচ্ছে যাচ্ছে না, এত কিছু জিনিস না, মানে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য কি করতে কিভাবে হবে? বুঝবো সব থেকে বড় হ্যাঁ, ব্যাপার। এই জন্য আবার বলছি, এই জন্যই আরো সময় দিতে হবে বিষয়টাকে, না আরো আরো বেশি করে সময় দিতে হবে, ধীরে 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 ক্লাসগুলোকে বার করে দেখতে হবে, স্পিড বাড়িয়ে বোঝার চেষ্টা করবে যে এখানে আমি কি বলার চেষ্টা করলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা চলো চলো নেক্সট, চলো এই বিষয়টা আলোচনা হলো, বাকি আরো এক্সাম্পল দিয়ে আমি এটাকে বোঝাবো। আচ্ছা এখন ইংলিশ আমি গ্রামারের সেন্স, হ্যাঁ বলো বলো। বললাম স্যার ইংলিশ গ্রামারের সেন্সটা বোঝাটা খুব দরকার, মানে সেন্টেন্সের। অবশ্যই তাই, শুধু ইংলিশ গ্রামার নয়, যে কোনো ভাষা, যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষাটার সেন্স যদি না বুঝি তাহলে কি করে হবে, তাই না? যে কোনো ভাষার ক্ষেত্রে। চলো আজকে আমি ছোট্ট একটা টপিক দেখিয়ে আজকের ক্লাস শেষ করব, পরের দিন আমি অ্যাডজেক্টিভ ক্লাসের ভোরে ভোরে এক্সাম্পল তোমাদেরকে করাবো। হ্যাঁ, চিন্তা নেই কোনো। আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজের মধ্যে ডিফারেন্স কী সেই বিষয়গুলোকেও দেখব। তো আজকে ছোট্ট একটা টপিক যেটা করব সেটা হচ্ছে যে অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করতে পারি সেই বিষয়টা আমরা এখন শিখব। তাহলে খাতায় হেডিং লাগাও যে কনভার্সন অফ অ্যাডজেক্টিভ ক্লজ এডিজে অ্যাডজেক্টিভ ফ্রেজ টু এডিজে ক্লজ। অর্থাৎ এখানে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করে ফেলা যায়, এই জিনিসটা। কনভার্সন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ টু অ্যাডজেক্টিভ ক্লজ। নাও এখানে আমি তোমাদের জাস্ট অবজারভেশন করতে বলবো, কিছুই না, বোঝাটা শুধুমাত্র, এখানে একটা আর আছে একটা ভি আছে। হ্যাঁ, অবজারভেশন কি খেয়াল করো, আমি 3টি করে করে সেন্টেন্স লিখবো আর এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব। প্রথম সেন্টেন্স আমি বললাম যে দিস শার্ট ইজ মাই ফেভারিট ওয়ান। ওকে, কি বললাম আমি বললাম যে দিস শার্ট ইজ মাই ফেভারিট ওয়ান, মানে এই জামাটি আমার হচ্ছে খুব প্রিয়। তাহলে এখানে শার্ট একটা মাত্র শব্দ বসেছে, তাই এটা হচ্ছে নাউন। ওকে, যদি এখানে আমি অনেকগুলো শব্দকে বসাই তাহলে কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। খেয়াল করো কেমন, আমি বললাম যে দিস শার্ট উইথ গোল্ডেন বাটনস is my favorite one. দেখো দিস শার্টটা তো নাউন ছিল, কোনো সমস্যা নেই, নাউনই আছে, কিন্তু দেখো উইথ গোল্ডেন বাটনস বলেছ, এই যে উইথ গোল্ডেন বাটনস এইটা কাকে ডেসক্রাইব করলো এই কথাটি? শার্টকে। তাহলে দিস শার্ট ইজ মাই ফেভারিট ওয়ান, কোন শার্ট দাদা? উইথ গোল্ডেন বাটনস, অর্থাৎ শার্ট উইথ গোল্ডেন বাটনস, অর্থাৎ যে শার্টটাতে গোল্ডেন বাটনস আছে। মানে এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন দেখা যাচ্ছে কি? যাচ্ছে না, তাই এটা একটা ফ্রেজ। এখন কথা হলো দাদা এটা কেমন ধরনের ফ্রেজ? যেহেতু একটা নাউনকে ডেসক্রাইব করছে তাই চোখ কান বুঝে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার ভাইয়া? বুঝেছি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার নিচে আরেকটা এক্সাম্পল দেখো, আমি বললাম দিস শার্ট, হ্যাঁ বলো বুঝলাম না স্যার। বুঝলে না? বোঝাচ্ছি। দিস শার্ট which has golden buttons is my favorite one. This shirt which has golden buttons is my favorite one. এইখানে দেখো তো, এই যে শার্ট তো নাউন ছিল, কোনো অসুবিধা নেই, তো which has golden buttons এই কথাটা কাকে ডেসক্রাইব করছে? শার্টকে। তার মানে এইখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে ভাই, এই যে হ্যাজ, হুইচ, হ্যাজ, তার মানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। এখন কথা হলো এটা কেমন ক্লজ ভাই?
যেহেতু শার্টকে নাউনকে Adjective ডেসক্রাইব করছে clause. অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তার মানে ছিল একটা নাউন, তারপর একটা ফ্রেজ ইন্ট্রোডিউস করলে সেই ফ্রেজ থেকে ক্লজে আসলে। বুঝতে পারছো বিষয়টা? দাদা হ্যাঁ বলো। বলছি সেকেন্ড আর থার্ডটা কি মানে চেঞ্জ হয়েছে না একই তো মানে? একই মানে। দ্য শার্ট, তো আমরা দেখো কেন দ্বিতীয় change- বাক্যটা দেখো, দ্বিতীয় বাক্যটার মানে হচ্ছে দিস শার্ট উইথ গোল্ডেন বাটনস ইজ মাই ফেভারিট ওয়ান। খেয়াল করো মজার বিষয়টা কি, এই সেন্টেন্সের মানেও যা, এই সেন্টেন্সের মানেও তাই, একই মানে, কিন্তু তফাৎ কি দাদা? তফাৎ হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝলে ভাইয়া মেরে? আর মনে রাখবা ও, আচ্ছা। ইংরেজির লেখা বেটার হয় কোন সেন্টেন্সে বলেছিলাম, মনে পড়ে? সিম্পল সিম্পল টেন্স। সেন্টেন্সে। তার মানে এই সেন্টেন্সটা বেটার। এই তিনটি সেন্টেন্সের মধ্যে যদি বলা হয় যে কোন সেন্টেন্সটি বেটার উইথ প্রপার ইনফরমেশন, দ্যাট ইজ সেন্টেন্স নাম্বার 2। দিস শার্ট উইথ গোল্ডেন বাটনস ইজ মাই ফেভারিট ওয়ান। যখনই আমরা একটা সেন্টেন্সের মধ্যে একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব নিয়ে আসব, তখন সেই সেন্টেন্সটি মনোটোনাস হয়ে যাবে পাঠকের কাছে। ওকে, এই জন্য সবসময় আমরা চেষ্টা করব যে একটা সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স রাখার, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, বাকিগুলোকে আর সাবজেক্ট ভার্ব থাকতে দেব না, দ্যাটস অল। এর জন্য একটা গুরুত্বপূর্ণ গ্রামার আছে জানো, সেটাকে কি বলে? অ্যাবসলিউট ফ্রেজ। নাম শুনেছো কেউ? অ্যাবসলিউট ফ্রেজ। নাম শুনেছি, একটু স্যার হালকা করে বলে দেন। এই অ্যাবসলিউট ফ্রেজকে বলা হয় নমিনাল ফ্রেজ। কি বলা হয়? নমিনাল ফ্রেজও বলা হয় এটাকে। ওকে, দেখো অ্যাবসলিউট কথার অর্থই হচ্ছে টু ডিলিট। অ্যাবসলিউট কথার অর্থ কি? অ্যাবসলিউট কথার অর্থই হচ্ছে টু ডিলিট, মানে ডিলিট করে দেওয়া। ভাই এখানে ঢুকবো না এখন, হ্যাঁ, এইটাকে শেখাই নাকি বলবো? বলি একটু, হ্যাঁ দেখো অ্যাবসলিউট কথার হচ্ছে, অসুবিধে নেই, আমরা নেক্সট ডে আবার এটাকে করব। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজকে না পরের ক্লাসে আমরা আবার করব, এইখান থেকেই শুরু করব, ঠিক আছে? স্যার এই আগেরটা স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে যেটা শুরু করলেন আজকে, মানে এই যে মানে কনভার্সন অ্যাডজেক্টিভ ফ্রেজ টু অ্যাডজেক্টিভ ক্লজ যেটা করলেন, এইটা আরেকবার স্যার বুঝাতে হবে পুরোটাই হ্যাঁ প্রথম থেকে। এটাকে আমি নেক্সট ক্লাসে আবার করাবো, যেহেতু আজকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে আর আমি নতুন কিছুতে যাচ্ছি না। হ্যাঁ, বাকি ঠিক আছে। অ্যাবসলিউট ফ্রেজ ট্রেজ এগুলো ডিটেলসে হবে, কিন্তু এটা যখন একটু উল্লেখ করলাম, এটা একটু বলি ব্যাপারটা কি। দেখো অ্যাবসলিউট কথা হচ্ছে যে ডিলিট করা। এখন কি ডিলিট করা দাদা? যখন আমি সাবজেক্টকে সাবজেক্ট থাকতে দেব না, তার মানে কি সাবজেক্টের সাবজেক্টত্ব আমি ডিলিট করলাম, তাই না? তাই তো। আবার বলছি, একটা দাদা সাবজেক্টকে, অ্যাবসলিউট কথার মানে তো অন্য হয়, ডিলিট করা কি ইংলিশে বলে? হ্যাঁ শোনো, অ্যাবসলিউটের মানে কি যা হয় হোক গে, আমি যেটা বলছি সেটা শোনো আগে। হ্যাঁ ভাই, ঠিক আছে? অ্যাবসলিউটের মানে যা খুশি হ্যাঁ। হোক, আমি যেটা বলি সেটা শোনো। অ্যাবসলিউট মানে মনে রাখবা যে ডিলিট করা। এখন কথা হচ্ছে কি ডিলিট করা? একটা সাবজেক্টকে সাবজেক্ট থাকতে দেব না, তাহলে আমি তার থেকে কি ডিলিট করলাম? তার যে সাবজেক্ট অর্থ সেটাকে ডিলিট করলাম। একটা ভার্বকে ভার্ব থাকতে দেব না, তাহলে আমি কি করলাম? ভার্বের ভার্বত্বটাকে ডিলিট করলাম, তাই না? বুঝেছো? এইটাই হলো হ্যাঁ। ব্যাপার। বাকি তোমাকে বলো তো, জীবনে কোনোদিন কেউ অ্যাবসলিউট কথার মানে জিজ্ঞেস করবে? অ্যাবসলিউট কথার অর্থ কি? অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে সঠিক। পরম পরম হ্যাঁ সঠিক, হ্যাঁ। একদমই, যেটা মানে হ্যাঁ ঠিক বলেছো, পরম কথাটা বলেছো। তো পরমের আবার বাংলা অভিধান দেখতে হবে, পরমের মানে কি। তো অ্যাবসলিউট মান, তাই না? আমি যদি বলি যে কোন একটা রিডিং পেয়েছো তুমি, সেই রিডিংয়ের মধ্যে একটা অ্যাবসলিউট পরিমাপ আছে, ঠিক আছে? যেটা থার্মোমিটার হতে পারে বা কোনো ধরনের কোনো যন্ত্র হতে পারে, পরিমাপক হতে পারে, সেখানে একটা রেঞ্জ পাওয়া যায়, যে মাপটা পাওয়া যায় সেটা অ্যাবসলিউট একটা মাপ পাওয়া যায়, বাকি ওটা বাদ। বাকি আমার গ্রামার শেখানোর ক্ষেত্রে এটা বলতে হচ্ছে যে অ্যাবসলিউট কথা হচ্ছে টু ডিলিট। ওকে, এটা মাথায় রেখে চলো। কি করছি? সাবজেক্টকে সাবজেক্ট থাকতে দিচ্ছি না, ভার্বকে ভার্ব থাকতে দিচ্ছি না, তাহলে সাবজেক্টের সাবজেক্টত্বকে ডিলিট করে দিচ্ছি, ভার্বের ভার্বত্বকে ডিলিট করে দিচ্ছি, তবেই সেটা হয় অ্যাবসলিউট ফ্রেজ। কেমন? খেয়াল করো,
the weather was dull. We cancelled the party. The weather was dull. We cancelled the party. এখানে কটা সেন্টেন্স রয়েছে? দুটো সেন্টেন্স রয়েছে। দুটো সেন্টেন্স। যে আবহাওয়াটা ডাল ছিল, ডাল মানে গ্লুমি, মেঘাচ্ছন্ন, বিরক্তিকর, যা কিছু মানে করো, কোনো অসুবিধা নেই। তো ডাল ওয়েদারের জন্য আমরা পার্টিটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে এইটার মধ্যে এই সেন্টেন্স দুটোকে যখন আমি জয়েন করব না, জয়নিং, তো জয়েন করার সময় আমাকে দুটো জিনিস দেখতে হয়। কোন সেন্টেন্সে জয়েন করব? সিম্পল সেন্টেন্সে জয়েন করব, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব, না কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করব, এরকম ব্যাপার থাকে। তাই আমি বলেছি যে আমাদের রাইটিং সব থেকে বেটার হয় সিম্পল সেন্টেন্সে, তাই এটাকে আমরা সিম্পল সেন্টেন্সেই জয়েন করব। ওকে, নাও সিম্পল সেন্টেন্সে জয়েন করা মানে কি? সিম্পল সেন্টেন্সে জয়েন করা মানে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভার্ব থাকবে। বাকি যা সাবজেক্ট ভার্ব আছে তাদেরকে সাবজেক্টকে সাবজেক্ট থাকতে দেবো না, ভার্বকে ভার্ব থাকতে দেবো না। ওকে, খেয়াল করো এইখানে দেখো, দ্য ওয়েদার সাবজেক্ট ওয়াজ ভার্ব, এখানে উই সাবজেক্ট ক্যান্সেলড ভার্ব। তাহলে এটাকে যদি জয়েন করি তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব চলে আসবে, কিন্তু আমরা জয়েনিংটা করব সিম্পল সেন্টেন্সে, যার কারণে একটা সাবজেক্ট একটা ভার্বই থাকবে। এটা করার জন্য অ্যাবসলিউট ফ্রেজ যেখানে ব্যবহার করা হয়, কারণ বাক্যে অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করা হয়। বলো আমার সাথে সাথে কি বললাম? কারণ বাক্যে অ্যাবসলিউট ফ্রেজকে ব্যবহার করা হয়। এবার বলো তো, এই দুটো সেন্টেন্স দেখে দেখো, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কারণ বাক্য আছে, একটা ফলাফল বাক্য আছে। বলতে পারো কারণ বাক্য কোনটি? ওয়েদারটা ডাল ছিল সেটা কারণ, আর উই ক্যান্সেলড দ্য পার্টি রেজাল্ট। ভেরি গুড। তাহলে অ্যাবসলিউট ফ্রেজ কোথায় ব্যবহার করা হয় বললাম কেবলই? কারণ বাক্য। তার মানে এইটাতে ব্যবহার করতে হবে, তাই তো? তাহলে লিখছো দ্য weather being dull, we cancelled the party. ফুল স্টপ। এটা সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে গেল। ওকে, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব। এই ওয়েদার সাবজেক্ট রইলো না। কেন রইলো না সাবজেক্ট? কারণ ভার্বটাই তো ভার্ব রইলো না। ওয়াজটাকে যখন বিং করে দিলাম তখন এটা তো আর ভার্ব রইলো না, বুঝতে পারলে? তো এই যে কি হলো, হ্যাঁ, এইটা হয়ে গেল পার্টিসিপল। ওকে, এটা এর প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, বুঝতে পারলে? দ্য ওয়েদার বিং ডাল, অর্থাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে উই ক্যান্সেল দ্য পার্টি। এবার এই পার্টিসিপলের অনেক ব্যবহার আছে, মজার মজার জিনিস। কোথায় পার্টিসিপল হবে, কোথায় জেরান্ড হবে, হ্যাঁ, জেরান্ড পার্টিসিপল গুলিয়ে ফেলার একটা টেন্ডেন্সি, কোথাও ভার্বাল নাউন হবে কিনা সেটাও দেখতে হবে। কারণ কি, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল আর ভার্বাল নাউন তিনটে সেম, ভিআইএনজি, ঠিক? তো এগুলোকে আমরা ধীরে ধীরে শিখবো। বাকি অ্যাবসলিউট ফ্রেজ, এইটা এই যে ফ্রেজটা, আরে ভাই, এই যে ফ্রেজটা তুমি পেলে, এই ফ্রেজটাকে কি বলবে? এই ফ্রেজটাকে বলবে অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ ফ্রেজ। নমিনাল বলেছিলাম, নমিনেটিভ হবে এটা, নমিনেটিভ ফ্রেজ। নমিনেটিভ মানে নাউন, নমিনেটিভ ফ্রেজ। ওকে, ঠিক আছে। শোনো, আজকে এই পর্যন্ত থাক। এটা না বুঝলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো দাদা, একবার বুঝান, আমি মানে ক্লিয়ার বুঝতে, মানে আওয়াজটা ঠিক আছে নি, নেটের প্রবলেম। হ্যাঁ, বলছি যে এটা না বুঝতে পারলেও অসুবিধা নেই। আমাদের টাইম হয়ে গেছে, তো আমরা ক্লাসটাকে এখন অফ করে দিই। আমরা নেক্সট ডে আবার এটাকে করবো। হ্যাঁ ভাই, তুমি একটু রেকর্ডেড দেখে নিও, আমি রেকর্ডেডটা দিয়ে দিচ্ছি। না, এইটুকুনি শুধু, ওই যে ব্রিং দা যে যোগ করলেন কেমন করে, এটাই। হ্যাঁ, মানে আমি এখানে বললাম যে ভার্বকে ভার্ব থাকতে দেব না, সাবজেক্টকে সাবজেক্ট থাকতে দেব না। হ্যাঁ, সেটাই বলেছি। নেক্সট ডে একটু এটা বুঝিয়ে দিন। অবশ্যই, এটার পার্ট এখন নয়, জাস্ট আমার মুখে অ্যাবসলিউট ফ্রেজটা বোধহয় চলে আসলো, তাই এটাকে বললাম, আদারওয়াইজ এটা আমাদের আলোচনায় ছিল না। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো সবাই। নেক্সট ডে আমরা কোথা থেকে শুরু করব? কনভার্সন ফ্রম অ্যাডজেক্টিভ ফ্রেজ টু অ্যাডজেক্টিভ ক্লজ, ওই জায়গা থেকেই শুরু করব। হ্যাঁ, ওকে। এরকম ক্লাস কতদিন চলতে পারে?
মানে তারপরে আমরা মানে উম, এটা আমি আগে ক্লজ ফ্রেজটাকে শেষ করাই, বাকি তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেটা থেকে নিজেদের প্র্যাকটিসটাকে চালু রাখো। ও স্টাডি ম্যাটেরিয়ালটা কী করে পড়বে ওইটা একটু বলি। বিষয়টা হচ্ছে, দেখো ওখানে বোধহয় 110 পেজ হয়ে গেছে রিভাইজ করার পরে, আগে 112 ছিল, ওটা আফটার রিভিশন ওটা হয়ে গেছে 110 পেজ। তো 110 পেজকে মোটামুটি ধরো তুমি যে 5 পাতা করে যদি তুমি পড়ো ডেইলি, তো 21 দিনে তোমার এটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। বুঝেছো কি বলেছি? উইদিন 21 ডেজ কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হলো দাদা কমপ্লিট হয়ে যাবে বলতে কি বোঝাচ্ছ? এটাই বোঝাচ্ছি যে দৈনিক 5 পাতা করে পড়ো, 5 পাতা করে পড়ো এবং লেখো। যেটা তোমাকে নোট দেওয়া হয়েছে সেটাকেই পড়বে, সেটাকেই লিখবে। প্রেসিসগুলোকে নিজে প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করবে, সেটা নিজে করার চেষ্টা করবে, উত্তর দেখবে, আবার নিজে করবে। বুঝেছো? কারণ ইংরেজি, দেখো ইংরেজি নয় যে কোনো সাবজেক্টের কথাই আমি বলি, সেটা যদি আমাদের প্র্যাকটিসে না থাকে, খেয়াল করবে, সেটা আমাদের প্র্যাকটিসে না থাকলে কিন্তু আমরা ভুলে যাই ভাই। যেটা আমরা করি না, কখনো পড়ি না, তাহলে সেটা শিখবো কী করে? তোমাদের নোটটা যেটা প্রোভাইড করা হয়েছে ওইটাকে তোমরা আগে পড়ো লেখো, তাহলেই দেখবে শিখতে পারছো। যা গ্রামারের ক্লাসে চলছে সেগুলো বুঝতে পারছো, কোথায় কোনটা ইনপুট হচ্ছে বুঝতে পারছো। ঠিক আছে? এইবারে দেখো এটা সাইকেল কমপ্লিট করবে কিন্তু 21 দিনের সাইকেলটাকে কমপ্লিট করো। 21 দিনে কমপ্লিট করো, 42 দিনে তাহলে কমপ্লিট হবে 2 বার। চলো ঠিক আছে, গুড নাইট।